নয়াদিল্লির তরফে আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে তারেক রহমানের কাছে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে দিল্লির তরফে, কিন্তু এখনো পর্যন্ত তারেক রহমানের সরকার এটা নিয়ে কিছুই বলেনি। এদিকে সূত্র মারফত খবর, তারেক রহমান নাকি সেপ্টেম্বরে নয়, অগস্টের শেষের দিকে নয়াদিল্লি যেতে পারেন। এটা নিয়ে আলোচনা চলছে, সেদিকে নজর রাখবো। ঠিক অন্যদিকে নজর রাখবো দীনেশ ত্রিবেদী যেমন একদিকে পরপর ঢাকায় বৈঠক করলেন, ঠিক তারপরেই মঙ্গলবার তিনি উড়ে গেলেন নয়াদিল্লি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন। বৈঠকে কি কি আলোচনা হলো সেদিকে নজর রাখবো। ঠিক অন্যদিকে নজর রাখবো যে এই মুহূর্তে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে বাংলাদেশের নানা আলোচনা চলছে, সেদিকে নজর রাখবো। ঠিক অন্যদিকে নজর রাখবো প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন তারেক সরকার নাকি সমস্ত নিরাপত্তা, পূর্ণ নিরাপত্তা দেবে শেখ হাসিনাকে। তাহলে কি ঢাকা কোনো চাপে পড়ে এরকম ভাষ্য বদল করে ফেললো? আর সেই চাপটা আসলে কি, সেদিকে নজর রাখবো। অন্যদিকে নজর রাখবো যে ঢাকার এই মুহূর্তে কি গতি প্রকৃতি, পাশাপাশি নজর রাখতেই হচ্ছে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে কি সম্পর্ক। দীনেশ ত্রিবেদী ঠিক এই দুই দেশের সম্পর্কের নিরিখে কি ভূমিকা রাখতে পারছেন, সবটাই নজর রাখবো আমাদের বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। সোমবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দেখা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে যে চাপানোতর তৈরি হয়েছে তার প্রেক্ষিতে সেই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আর একই দিনে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান। বাংলাদেশ সফরে ভারতীয় গুপ্তচর সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর প্রধান পরাগ জৈন শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের চাপানোতরের মধ্যে তার এই ঢাকা সফর নিয়ে কৌতূহল দেখা দিয়েছে কূটনৈতিক মহলে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের দল ঢাকায় গিয়েছে। আর সে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে বৈঠকও করেন তিনি। বাংলাদেশ সরকারের সূত্র উদ্ধৃত করে সে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে রবিবার সন্ধ্যায় 4 সদস্যের ওই দল ঢাকায় নামে। বাংলাদেশের ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের আমন্ত্রণেই পরাগদের এই ঢাকা সফর। সোমবারই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দেখা করেন তারেকের সঙ্গে। বাংলাদেশ সরকারের তরফে দাবি সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক দীনেশ। বৈঠকে তারেক এবং দীনেশের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনেননি দুই দেশে। তবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে যে চাপানোতর তৈরি হয়েছে তার প্রেক্ষিতে সেই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আর একই দিনে প্রধানের সঙ্গে বৈঠকে বসেন তারেকের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। তাই সেখানে ছিলেন অস্টিন মুকুন্দ কোটনিস, রাহুল নেরি এবং শৈবাল রাজ চৌধুরী। সম্প্রতি দিল্লিতে হাসিনার সাংবাদিক বৈঠক নিয়ে জটিলতা দেখা দিয়েছে দুই দেশের মধ্যে। যদিও ভারত প্রথম থেকে দাবি করে আসছে হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, আর ওই মঞ্চে যা বলা হয়েছে তার সমর্থন করে না ভারত সরকার। কিন্তু ভারতের এই অবস্থান মানতে নারাজ বাংলাদেশ। তাদের বক্তব্য, ভারতে থাকাকালীন হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ নিচ্ছেন। ভারত সরকার যদি হাসিনাকে সেই সুযোগ করে দেয় তবে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারেককে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। তারেকের ভারতে আসার ব্যাপারে প্রথমে উৎসাহ দেখিয়েছিল ঢাকা, তবে হাসিনার সাংবাদিক বৈঠকের পর সেই ছবি পাল্টেছে। বাংলাদেশ সরকারের এক উচ্চপদস্থ আধিকারিককে উদ্ধৃত করে সে দেশের সংবাদপত্র প্রথম আলো জানিয়েছিল সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে 12 থেকে 13 সেপ্টেম্বর হতে চলা দিল্লির ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তারেকের ভারতে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ। তবে শেষ মুহূর্তে সমাধান সূত্র মিললেও মিলতে পারে বলে আশাবাদী দুই দেশের কূটনৈতিক মহল। লম্বা রেসের ঘোড়া পড়লেও অত্যুক্তি হয় না। বাংলাদেশের বর্তমান শাসক দল বিএনপির মহাসচিব এবং দেশের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলা হচ্ছে। দল এবং প্রশাসনের নানা দায়িত্ব দীর্ঘকাল সামলানো বর্ষিয়ান নেতার রাজনৈতিক ক্যারিয়ারে নতুন পালক জুটতে চলেছে। চারপাশে জোর আলোচনা বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুলের স্থলাভিষেক প্রায় নিশ্চিত। আগামী 20 আগস্ট সেদেশে রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়ন হবে 13 আগস্ট সকাল 10টা থেকে দুপুর 4টের মধ্যে। যদিও এখনো বিএনপির তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে এখনো মির্জা ফখরুলের নাম ঘোষণা হয়নি, কিন্তু অন্দরের খবর তাকেই সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়েছে দলের তরফে। আর সেই সম্মতিপত্রে সই করেছেন প্রধানমন্ত্রী তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রেসিডেন্ট পদের জন্য মির্জা ফখরুলকে লড়তে হবে জামাত জোটের প্রার্থী অলি আহমেদের সঙ্গে। আগেই জামাত নিজেদের প্রার্থী হিসাবে অবসরপ্রাপ্ত এই কর্নেলের নাম ঘোষণা করেছিল। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় যেমন খুশি বিএনপি,
তেমনি প্রশ্ন উঠেছে দলের পরবর্তী মহাসচিব কে হবেন তাই নিয়ে। 2011 সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিএনপির মহাসচিবের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালে দলের সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত হন। সেই থেকে আজ পর্যন্ত 15 বছরের বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করে চলেছেন বর্ষিয়ান নেতা। বিশেষত খালেদা জিয়া কারাবন্দী থাকাকালীন এবং তার পুত্র আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশে বসবাসের দীর্ঘ সময় দলকে একেবারে বেঁধে রাখার দায়িত্ব প্রায় একা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মির্জা ফখরুল। গত ফেব্রুয়ারিতে যখন বাংলাদেশে বিএনপির তারেকের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা করেছিল, তখন থেকেই জল্পনা ছিল যে এবার মির্জা ফখরুল পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। এরপর গত জুলাইতে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন ইস্তফা দেওয়ায় সেই জল্পনা ধীরে ধীরে সত্যি হওয়ার পথে। ইলিশের ভরা মরশুম, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের একাংশে মিলছে না ইলিশ, যার জেরে চরম সংকটের মুখে পটুয়াখালীর মহিপুর এবং আলিপুর মৎস্য বন্দর। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই দুই বন্দরের কাছের বরফ খলগুলিতে বরফ তৈরি প্রায় বন্ধ। চাহিদা অনুযায়ী বরফ না পাওয়ায় গত এক সপ্তাহ ধরে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা, যার জেরে মরশুমের শুরুতেই বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ইলিশের ভরা মরশুমেও বাংলাদেশের পটুয়াখালীর মহিপুর এবং আলিপুর মৎস্য বন্দরে চরম সংকট দেখা দিয়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্দরের কাছের বরফ কলগুলিতে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বরফ উৎপাদন এবং পর্যাপ্ত বরফ না পাওয়ায় গত এক সপ্তাহ ধরে বহু মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না। বরফের ঘাটতির কারণে মরশুমের শুরুতেই মৎস্যজীবী এবং ট্রলার মালিকরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগে যে বরফের ক্যান 150 টাকা দরে পাওয়া যেত, এখন তার দাম বেড়ে প্রায় 300 টাকা হয়েছে। বাজারে যেটুকু বরফ মিলছে তার চাহিদার তুলনায় বেশ কম এবং দামেও বেশ চড়া। আগে যে বরফের ক্যান 150 টাকায় পাওয়া যেত, এখন তা এক ধাক্কায় 300 টাকা ছুঁয়েছে। এমনকি চড়া দাম দিয়েও মিলছে না পর্যাপ্ত বরফ। পরিস্থিতি সামলাতে একাধিক মাছ ব্যবসায়ী দূরবর্তী খুলনা, বাগেরহাট এবং বরিশাল থেকে ট্রাকে করে বরফ আনছেন। এর ফলে যেমন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে এবং তেমনি সময় নষ্ট হচ্ছে। আর এছাড়াও ঘাটে দীর্ঘদিন ট্রলার বেঁধে রাখার কারণে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন ট্রলারের মালিক এবং মাঝিরা। মহিপুর মৎস্য বন্দরে প্রায় 5 দিন ধরে অপেক্ষা করছেন বাঁশখালীর এফবি সোনাবানু ট্রলারের মাঝি সাইদ মিয়া। গভীর সমুদ্রে যাওয়ার জন্য 150 থেকে 200 ক্যান বরফ প্রয়োজন তার, কিন্তু বেশি দাম দিয়েও মিলছে মাত্র 50 থেকে 60 ক্যান বরফ। এত কম বরফ নিয়েও সমুদ্রে যাওয়া অসম্ভব। অন্যদিকে আলিপুর বন্দরে এক সপ্তাহ ধরে আটকে রয়েছে এফবি নূরজাহান ট্রলার। ট্রলার মালিক মিজান হোসেন জানিয়েছেন, ইলিশের মরশুমে মাছ ধরতে যেতে না পারায় লোকসান ক্রমশ বাড়ছে। ইলিশের এই মরশুমে প্রতিদিন শত শত ট্রলার গভীর সমুদ্রে পাড়ি দেয়, কিন্তু বরফের সরবরাহ থমকে যাওয়ায় মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিক, আড়তদার এবং স্থানীয় মাছ ব্যবসায়ী সকলেই ক্ষতির মুখে পড়েছেন। আর এছাড়াও ক্ষতির মুখে পড়ছেন বরফ কলের মালিকরা। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে সে দেশের প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন মৎস্যজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। অন্যদিকে সমস্যার কথা মেনে নিয়েছেন পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল কাশেম। তিনি জানিয়েছেন, জ্বালানির ঘাটতির জন্যই লোডশেডিং করতে হচ্ছে। পটুয়াখালীতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 133 মেগাওয়াট, কিন্তু জাতীয় গ্রিড থেকে মিলছে মাত্র 85 মেগাওয়াট, অর্থাৎ প্রতিদিন ঘাটতি থাকছে 45 মেগাওয়াট। ফলে বিপুল চাহিদার মাত্র 65% বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে। তবে জ্বালানি সংকট মিটলে এবং মেরামতের জন্য বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলি ফের চালু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, বাংলাদেশের যা গর্ব অর্থাৎ পদ্মা ইলিশ কমে যাওয়ায় কতটা সংকটে পড়তে চলেছে সেদেশের সরকার। আসলেই বাংলাদেশের পদ্মার ইলিশ থেকে বাংলাদেশ সরকার যে মোটা মুনাফা পায়, এবছর সেই ইলিশ কমে যাওয়ায় কতটা ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলাদেশের তারেক রহমানের সরকার। কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন তারাই সরকারের থেকে সুযোগ নিচ্ছে। নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে এ কেমন বিচার? কোটা নাকি মিথ্যা, এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ, যে কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেই জুলাই যোদ্ধারাই কোটার সুবিধা নিচ্ছে। তাহলে তারা কি এটা মেনে নিচ্ছে যে 2024-এর কোটা আন্দোলন ছিল ভুল? বাংলাদেশে জুলাই যোদ্ধাদের বিমান ভাড়ায় 50% ছাড়। শুধু জুলাই যোদ্ধা নয়, তার সঙ্গে তাদের পরিবারও একই সুযোগ সুবিধা পাবে।
11ই আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, জুলাই যোদ্ধারা দেশ বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বিমান ভাড়ায় 50% পর্যন্ত ছাড় পাবেন। একই অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল, মোটেল এবং অন্যান্য সেবায় 36% ছাড়ের কথাও ঘোষণা করা হয়। আরও তাৎপর্যপূর্ণ হল, একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাদ জুলাই যোদ্ধাদের চাকরিতে সুযোগ দেওয়ার জন্য নির্দিষ্ট কোটা রাখার সম্ভাবনার কথাও বলেছেন। এছাড়াও একই সঙ্গে 36 জুলাই স্মরণে পর্যটন কর্পোরেশনের হোটেল, মোটেলগুলিতে তাদের জন্য 36% ছাড় দেওয়া হবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদিকে 2024 সালের আন্দোলনের মূল দাবির কেন্দ্র ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য 30% কোটা পুনর্বহালের বিরোধিতা এবং মেধাভিত্তিক নিয়োগের দাবি। আন্দোলন পরবর্তীতে বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। তাদের স্লোগান ছিল কোটা নয় মেধা, অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারগুলোকে কোনোভাবেই কোটা দিতে পারবে না সরকার, বরং মেধার ভিত্তিতে চাকরি হোক, এমন দাবি তারা করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এখন যখন তারা দিনের পর দিন জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়ে সরকারের তরফে এত সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে, তাহলে কি তাদের আন্দোলনের স্লোগান ভুলে গেলেন? 2024 সালের গণ অভ্যুত্থানের সময় আহত হওয়া জুলাই যোদ্ধাদের চিকিৎসার খরচ বহন করেছে সরকার, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু জুলাই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিরা দিনের পর দিন সরকারি খরচের সুবিধা নিয়ে গিয়েছে, তাদের কি হবে? একাধিক মামলা ভুয়ো বেরোচ্ছে। জানা যাচ্ছে জুলাই আন্দোলন নিয়ে বহু খাতে ব্যবসা করা হয়েছে, এমনকি এখনো সেই ব্যবসা চলছে। একদিকে চিকিৎসা খাতে, সেখানে জুলাই যোদ্ধা দেখিয়ে সাধারণ অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে, আর অন্যদিকে মামলা করাও হয়েছে, সেক্ষেত্রে ব্যবসাও চলছে। এখন আবার সরাসরি সরকারের থেকে জুলাই যোদ্ধারা নাকি সুযোগ সুবিধা পাবে। তাহলে এখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সত্যিই কি এই তথাকথিত জুলাই যোদ্ধারা ভুলে গেলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাদের গড়ে তোলা আন্দোলন? এমনকি 2024 সালে যখন ছাত্র আন্দোলন তীব্র হয়, তখন শেখ হাসিনা ছাত্রদের দাবি মেনে নিয়েছিলেন। কোটা তুলে নিয়ে সব ক্ষেত্রে মেধা দেখা হবে বলে জানান তিনি। কিন্তু তারপরও আন্দোলন কিন্তু থামেনি। শেখ হাসিনা হঠাও আন্দোলনে পরিণত হয় শেষ পর্যন্ত। এখানেই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ততদিনে ছাত্রদের আন্দোলন আসলে হাইজ্যাক করে নিয়েছে বিদেশি শক্তি। দেশীয় রাজনৈতিক দল এবং দেশীয় শক্তি তো রয়েছেই, তাই সেই সময় আওয়ামী লীগ সরকার সমস্ত দাবি দাওয়া মেনে নিলেও শেষ পর্যন্ত লাভের লাভ হয়নি। কিন্তু এখন প্রশ্ন, এই ছাত্ররা এখন মুখ লুকাবেন কোথায়? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তার মধ্যে একের পর এক তৎপরতা, যেগুলো চোখে পড়ার মতো। ভারত তো রয়েছেই, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। আসলে শেখ হাসিনার ফেরার বিষয়টি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন পথে এগোচ্ছে পরিস্থিতি? 11ই আগস্ট মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। প্রকাশ্য বিবৃতিতে বৈঠকের বিষয় হিসাবে ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক বৈশ্বিক নিরাপত্তার কথা বলা হয়েছে। হাসিনার প্রত্যর্পণের কথা প্রকাশ্যে বলা হয়নি, কিন্তু শেখ হাসিনা বিষয়ক যে আলোচনা হয়েছে তা সহজেই অনুমান করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। একই সময়ে ভারতের বাংলাদেশে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও তোলা হয়েছিল এবং ভারত বিষয়টি বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে বলে জানানো হয়েছে। এর আগে 31শে জুলাই ঢাকায় সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকও হয়েছিল। হাসিনার প্রত্যর্পণ ঘিরে ভারত বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার মধ্যেই মার্কিন দূত সার্জিও গোর এবং ভারতের এনএসএ অজিত ডোভালের বৈঠক। তিন দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘিরে বাড়ছে নতুন করে জল্পনা। পাশাপাশি এটাও বলা হচ্ছে, ডিসেম্বর থেকে ফেরার মাসটি এগিয়ে আসতেও পারে। তবে এতগুলি বৈঠক পরপর হচ্ছে, সব বৈঠকে যে শেখ হাসিনা সম্পর্কিত আলোচনা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে? আসলে এর মধ্যে সামনে এসেছে তারেক সরকারের ভাষ্য।
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান সংবাদ সম্মেলন করে বলছেন, শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেবে তারেক সরকার। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো ঢাকার তরফে। তাহলে কি ভারতের চাপে তারেকের ভাষ্য বদলে গেল? এই প্রশ্নই স্বাভাবিকভাবে উঠছে। অনেকেই বলছেন ঢাকায় ঘন ঘন বৈঠক হওয়ার তারই ফলে বক্তব্য। প্রথমত, রয়ের প্রধান ঢাকায় পৌঁছেছিলেন, কিন্তু তিনি নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন, কিন্তু সময় দিতে পারেননি তারেক রহমান। তবে প্রতিরক্ষা পর্যায়ে বৈঠক করেছেন তারা। এরপর দীনেশ ত্রিবেদীর পরপর বৈঠক, এরপরই জাহিদুর রহমানের বক্তব্য। অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। কেউ কেউ তো আবার বলছেন যে আমেরিকার ডিপ স্টেট শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ। সেই আমেরিকায় নাকি চাইছে এখন হাসিনাকে ফেরাতে, কারণ আমেরিকার এজেন্ডা পূরণ হয়নি। মোহাম্মদ ইউনূসকে যে কারণে বাংলাদেশের সিংহাসনে বসিয়েছিল এই ডিপ স্টেট, তাই এজেন্ডা কিন্তু পূরণ করতে পারেননি ইউনূস। তাই ফের নতুন করে আমেরিকা চাইছে শেখ হাসিনাকে ফেরাতে। এটা যে হাসিনা সম্পর্কিত বিষয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষমেশ ঠিক পরিস্থিতি কোন দিকে গড়ায়, এবং পাশাপাশি শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার বিষয়ে কতটা তৎপরতা লক্ষ্য করা যায়। এমনিতেই ভারত আর আমেরিকার যৌথ উদ্যোগ অনেক কিছু বলে দিচ্ছে। অনেকে এটাও বলছেন যে তারেক রহমান যে সেপ্টেম্বরের বদলে আগস্টের শেষের দিকেই ভারতে যাবেন, তখনই নাকি ঠিক হয়ে যাবে শেখ হাসিনা আসলে কোন দিন ফিরছেন। আর সেই সময়টা ডিসেম্বরের আগেও হতে পারে। তাহলে কি শেখ হাসিনা পরের মাসেই দেশে ফিরছেন? যে কারণে 7 তাড়াতাড়ি তারেক সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে শেখ হাসিনাকে নিরাপত্তা দেবে একেবারে সরকার। আসলে সবটার উত্তর আরও কিছুদিন অপেক্ষা করার পর হয়তো জানা যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। একটি পরীক্ষায় পাশ ফেল জীবন গড়ে দিতে পারে না। এই শিক্ষা কোথা থেকে পাবে ছোট ছোট শিশুরা, যারা জীবনের প্রথম পরীক্ষায় বসেই ফলাফল নিয়ে আতঙ্কিত থাকে? তাদেরকে কে বোঝাবে এই ফলাফলই জীবনের সবকিছু নয়? গণঅভ্যুত্থান নামক একটি শব্দ বাংলাদেশকে কত দিক দিয়ে পিছনে ফেলে দিল। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খাদ্য নেই, স্বাস্থ্য নেই, আর এখন শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখিয়ে দিল। কোন অন্ধকারের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ? বাংলাদেশে একটি স্কুলে 5 জন পরীক্ষার্থীর মধ্যে কেন 2 জন ফেল করলো? কেন কোনো স্কুলে একজনও পাশ করতে পারলো না? ওই স্কুলগুলিতে কি একজন শিশুও পড়াশোনায় ভালো নয়? কেন 300-র বেশি স্কুল ফেল করলো? এর দায় কার? স্কুল শিক্ষা বোর্ড কি পারে ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে জুলুম করতে? শিক্ষামন্ত্রী বলছেন বহু স্কুলে শিক্ষক নেই। এর অর্থ হলো আপনি না শিখেই পরীক্ষা নিয়েছেন। স্কুলতে কোনো টিচার নেই। 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে। 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে। 38,000 হেডমাস্টার নেই। 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিভুক্ত স্কুল এন্ড কলেজগুলোতে। নিয়োগ দিতে হলে যে সরকারি শিক্ষক যে প্রসিডিউর মেনটেন করতে হয়, সেটা একটি লম্বা প্রসেস, গ্যাজেটেশন করতে হয়। এই যে 14,300 শিক্ষক বিগত সরকার যাওয়ার দিন রাত্রে বেলা তাদের রেজাল্ট দিয়ে গিয়েছে, পোস্টিং দিয়ে যায়নি। যাওয়ার দিন রাত্রের বেলায় ফেব্রুয়ারি মাসে, বুঝতে পেরেছেন? এখন এটাকে আমার রেডি করতে দেখা গেল 4 মাস চলে যাচ্ছে। দিস ইজ আ সিস্টেম, আই ক্যানট অ্যাভয়েড দ্য সিস্টেম। স্কুলে শিক্ষক নেই, সেই দায় কি ছাত্রছাত্রীদের, নাকি ছাত্ররা যেটি বলছে যে ইচ্ছে করে বেশি বেশি ফেল করানো হয়েছে, পরের বছর বেশি করে পাশ করিয়ে দেখাবেন যে আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নতি করছেন, মানুষ আপনাদের ভোট দিক? আপনি জানতে চেয়েছেন শিক্ষার ডেটা কি আছে, কোথায় কোথায় কি পরিবর্তন আনতে হবে? আপনার এই জানতে চাওয়ার জন্য শিশুদের কেন গিনিপিগ বানিয়ে দিলেন? এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালিস্টকে বলে দিত, সাথে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে চাপ করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was the real data? আমার স্টুডেন্টে কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে।
আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। আর যে শিশুরা আত্মহত্যা করলো তাদের দায় কে নেবে? নিশ্চয়ই মা বাবার দায় আছে। তারা নিজেদের সন্তানদের বোঝাতে পারেনি একটি পরীক্ষা জীবনের সবকিছু হতে পারে না। শিক্ষা ছাড়াও যে সফল হওয়া যায় তার প্রকৃত উদাহরণ ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর মা খালেদা জিয়া, যিনি অল্প শিক্ষিত হয়েও দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। অনেকেই বলবেন তার জন্য পারিবারিক সুযোগ ছিল, যদিও সুযোগ থাকলেও সবাই সফল হতে পারে না। কিন্তু প্রশ্ন একটা তো থাকেই, 5 জন ছাত্রছাত্রীর মধ্যে যদি 2 জন পাশ করে, তাহলে সে দায় শুধু ওই ছাত্রছাত্রীটির নাকি মা বাবার পাশাপাশি স্কুলের শিক্ষা ব্যবস্থা, স্কুলের শিক্ষক, বোর্ড এবং সরকার সবার? দায় কে নেবে? কিন্তু গত 2 বছর ধরে বাংলাদেশে যে অরাজকতা চলছে, সারা দেশ জুড়ে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তার প্রভাব কি পড়েনি ওই 16 থেকে 17 বছরের শিশুদের মধ্যে? যে 18 লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাদের বাড়িতে কি জুলাই অভ্যুত্থান বা জুলাই সন্ত্রাসের ঝড় আসেনি? পরিবারের ওপর নেমে আসা জুলাই বিপদের আজ কি তাদের ওপর পড়েনি? শিক্ষামন্ত্রী কঠোর প্রশ্নপত্র দিয়ে নিজেকে কি প্রমাণ করতে চেয়েছেন? শিক্ষামন্ত্রীর অধিকার আছে কি ছাত্ররা কিরকম পড়াশোনা করছে সেটি জানতে চাওয়ার জন্য ভুলভাল কঠিন প্রশ্ন তৈরি করার, যেখানে তিনি নিজেই স্বীকার করছেন যে স্কুলগুলিতে হাজার হাজার শিক্ষক নেই? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক এবং একই সময়ে সে দেশের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় গোয়েন্দা এবং নিরাপত্তা প্রতিনিধি দলের সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে তা কাটিয়ে ওঠার জন্য যে দুই দেশই কথাবার্তার পথ খোলা রাখতে চাইছে, এই ঘটনাগুলি তারই ইঙ্গিত দেয়। তবে সম্পর্ক স্বাভাবিক করার পথে সবচেয়ে বড় বাধাগুলির একটি যে শেখ হাসিনার ভারতে অবস্থান, তাও স্পষ্ট হয়ে উঠেছে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ আবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি তুলেছে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। অর্থাৎ ঢাকা এখন স্পষ্টতই চাইছে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তারা যে বিষয়গুলিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছে সেগুলো নিয়ে ভারত দ্রুত পদক্ষেপ করুক। ভারতের কাছে বিষয়টি নিছক একটি প্রশাসনিক বা আইনি প্রশ্ন নয়। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘ সময় ধরে তিনি ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। তার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তাই শাসনকালে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, যোগাযোগ, বাণিজ্য, বিদ্যুৎ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের মতো বহু ক্ষেত্রে দুই দেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ফলে তার বর্তমান অবস্থানকে কেন্দ্র করে ভারত যে সহজেই সিদ্ধান্ত নিতে পারবে না সেটাই স্বাভাবিক। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের নতুন সরকারের কাছে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। তার উপর তিনি যদি ভারতের মাটি থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন, তাহলে ঢাকার অস্বস্তি আরো বাড়ে। সম্প্রতি দিল্লি থেকে তার বক্তব্যের পর বাংলাদেশের প্রতিক্রিয়া যে তীব্র হয়েছে তা তারই প্রমাণ। ভারতের জন্য এখানেই সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তার সঙ্গে ভারতের দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক রয়েছে, আর অন্যদিকে বর্তমান বাংলাদেশের সরকার এবং সে দেশের জনমত। ভারত যদি বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সুসম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে এই বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নটিও আবেগ দিয়ে নয়, আইনি এবং ন্যায় বিচারের নীতির ভিত্তিতেই বিচার করতে হবে। বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে কি অভিযোগ, বিচার প্রক্রিয়ার মান কি ছিল, মৃত্যুদণ্ডের মতো গুরুতর সাজা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে ভারতকে যথাযথভাবে বিবেচনা করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সিদ্ধান্ত নেওয়া ভারতের পক্ষে যুক্তিযুক্ত নয়। অন্যদিকে বাংলাদেশের উদ্বেগকে সম্পূর্ণ উপেক্ষা করাও দূরদর্শিতার পরিচয় হবে না। আরো একটি বিষয় কিন্তু উভয় পক্ষেরই মনে রাখা দরকার, ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো এক ব্যক্তিকে ঘিরে আবর্তিত হতে পারে না। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, নদীর জল, নিরাপত্তা, যোগাযোগ, বিদ্যুৎ, মানুষের যাতায়াত এবং লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবন এই সম্পর্কের সঙ্গে যুক্ত। সুতরাং এখন দরকার উত্তেজনা বাড়ানো নয়, বরং নীরবে এবং ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাওয়া। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতকে আস্থার সম্পর্ক তৈরি করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের কাছ থেকেও প্রত্যাশা থাকবে তারা ভারতের নিরাপত্তা এবং রাজনৈতিক সংবেদনশীলতাগুলিকে গুরুত্ব দেবে। ভারত
তার প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধু বাংলাদেশের সঙ্গে সব দিক থেকে সুসম্পর্ক বজায় রাখতে চায়। সেই সম্পর্ক কোনো একটি সরকার বা কোনো একটি রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং মানুষের স্বার্থ। তারেক রহমান এবং নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠক সে বৃহত্তর সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ হতে পারে। মতপার্থক্য থাকবেই, কিন্তু মতপার্থক্যকে সম্পর্কে স্থায়ী সংকটে পরিণত হতে দেওয়া যায় না। শেখ হাসিনার বক্তব্য নিয়ে সিদ্ধান্ত সেই বৃহত্তর কূটনৈতিক বাস্তবতার মধ্যেই নিতে হবে। তিনটে মিটিং থেকেই হাসিনা সমস্যার সমাধান। অজিত দোভাল এবং সার্জিও গোর, অজিত দোভাল দীনেশ ত্রিবেদী এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকেই ঠিক হয়ে যায় হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের চূড়ান্ত রূপরেখা। যারা ভেবেছেন তারেক রহমান সেপ্টেম্বরে ভারতে আসবেন কি না, তারা জেনে রাখুন তিনি হয়তো তার আগেই ভারতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 1-to-1 বৈঠকের জন্য। কারণ তিনি সব জায়গা থেকেই খালি হাতে ফিরেছেন। এখন দেশ চালাতে গেলে একমাত্র সম্বল ভারত। কিন্তু তিনি হাসিনাকে ফেরাতে চাইবেন, তার পিছনে তিনিও তো ভারতের কাছ থেকে কিছু পেতে চাইবেন। সেই চাওয়া হলো বাংলাদেশকে সব দিক দিয়ে ভারতের সাহায্যের জন্য এগিয়ে আসা। তাহলেই ভারতের দাবি তিনি মেনে নেবেন। তবে হাসিনার রায় স্থগিত এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ভারত তার সব রকম দাও প্যাচ প্রয়োগ করবে। অনেকেই বলবেন, একটি সার্বভৌম দেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত কি হস্তক্ষেপ করতে পারে? সরকারিভাবে দেখলে ভারত কোনো হস্তক্ষেপ করছে না। ভারত বলছে, তোমাদের দেশের প্রধানমন্ত্রীকে তোমরা সেনাবাহিনীর বিমানে করে রেখে গিয়েছিলে, আমরা অতিথির মর্যাদা দিয়ে রেখেছিলাম। এখন তিনি দেশে ফিরতে চাইছেন এবং তোমরাও চাইছো তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হন। হাসিনাও বিচারের মুখোমুখি হতে চাইছেন। তাই তোমরা তিনটি বিষয় নিশ্চিত করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে যাও। প্রথমত, হাসিনার সম্পূর্ণ সুরক্ষা, নতুন করে বিচার এবং আগের বিচারের রায়কে স্থগিত করা, এবং নতুন বিচারের ক্ষেত্রে হাসিনার পছন্দ মতো উকিল বা আর যা যা প্রয়োজন সেই সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। সরকারিভাবে ভারত এর থেকে বেশি কিছু চাইতে পারে না, কিন্তু ভারতীয়দের অধিকার এর থেকে অনেক বেশি বাংলাদেশের ওপর। কারণ যে দেশটিকে স্বাধীন করতে অনেক ভারত মাতার সন্তান আত্মাহুতি দিয়েছে, এমনকি 94,000 পাকিস্তানি সৈন্যকে ফিরিয়ে দিলেও ভারতের বহু সৈন্য আজও ফেরেনি। ফলে চীন, আমেরিকার থেকে বাংলাদেশের ওপর অনেক বেশি অধিকার ভারতের আছে। ভারত ক্ষমতা প্রয়োগ করে না, সেটি অন্য বিষয়। না হলে মুজিব রহমানের সঙ্গে যে চুক্তি আছে, সেই চুক্তি দেখিয়ে ভারত যে কোনো সময় বাংলাদেশে সেনা পাঠাতেই পারে। সে অধিকার ভারতের আছে। কিন্তু হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশ্ন তোলা হয়েছে। তবে হাসিনাকে নিয়ে অন্য যে কোনো দেশের থেকে ভারতের দায় অনেক বেশি। আর ভারত ঠিক কী করতে পারে সে বিষয়ে খুব ভালো ধারণা আছে জামাতের। তাই হাসিনার বিষয়ে ভারতকে চাপ দিয়ে তারা কখনোই কিছু বলে না। কারণ ভারতের পেটের ভিতরে থেকে ভারত বিদ্বেষের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা তাদের ভালো করেই জানা আছে। জামাত জানে যে যদি বিএনপিকে সরিয়ে দিয়ে তারা কোনো দিন ক্ষমতা দখলও করে, ভারতের সহযোগিতা ছাড়া তারা মাত্র 7 দিনও ক্ষমতা ধরে রাখতে পারবে না। একটা দল জামাত খুব ভালো করে বোঝে যে ভারতকে তিন দিকে রেখে আমরা যদি কালকে বিএনপিকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসি, আমরা 7 দিন টিকতে পারবো না। ভারত আমাদের কিচ্ছু করবে না, ভারত আমাদেরকে সার্জিক্যাল অপারেশনও করবে না, ট্যাঙ্ক পাঠাবে না, বিমান পাঠাবে না, কিচ্ছু করবে না, স্রেফ আমরা 7 দিন টিকতে পারবো না। এটা জামাত কিন্তু ভালো করে বোঝে। অনেকেই বলতে পারেন যে ভারত কি বাংলাদেশ আক্রমণ করবে? তাদের জানা উচিত বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য কখনোই বাংলাদেশকে আক্রমণের প্রয়োজন হবে না ভারতের। কারণ বাংলাদেশ যাদের দিয়ে লাফালাফি করে, তাদের মধ্যে যে দেশটি বাংলাদেশকে সাহায্য করতে পারে বা করবে সেটি হলো চীন। কিন্তু অনেকের মনে থাকবে শ্রীলঙ্কার প্রধান বন্দর হাম্বানটোটার নাম, যেটি এখন চীনের নিয়ন্ত্রণে। কারণ হলো চীন কখনোই ভারত বা যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশকে টাকা দান করবে না। তারা টাকা দেয় সুদের বিনিময়ে। চীনের এই নীতির কারণেই 2017 সালের ডিসেম্বর মাসে শ্রীলঙ্কা সরকার এই গভীর সমুদ্র বন্দরটি সিংহভাগ শেয়ার এবং বন্দর সংলগ্ন
15,000 একর জমি চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে 99 বছরের জন্য লিজে দিতে বাধ্য হয়। বাকি রইল তুরস্ক এবং পাকিস্তান। পাকিস্তান তো নিজেই ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে, তুরস্কও বাংলাদেশকে কোনো রকম সাহায্য করতে পারবে না। এখন পর্যন্ত সাহায্যের কোনো নজির নেই। ভারতের কারণেই বাংলাদেশে কাঁচা মরিচ 800 টাকা কেজি হয়নি। এমনকি দুদেশের এই টানা পড়েনেও ভারত থেকে বেশি করে ডিজেল চাইছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের প্রয়োজনে একমাত্র ভারত ছাড়া আর কোনো দেশ নেই সাহায্য করার জন্য। আদানির বিদ্যুৎ বন্ধ করে দিলে কালকেই সরকার পড়ে যাবে। তাই মুখে যে যাই বলুক, বাংলাদেশ চালাতে হলে ভারত ছাড়া আর কোনো উপায় আছে কি? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এই মাসে দিল্লি যাচ্ছেন তারেক রহমান। হঠাৎ কি এমন হলো যে এই সিদ্ধান্ত? এর পিছনে কি রয়ের ভূমিকা রয়েছে নাকি অন্য কোনো বিষয়? নয়াদিল্লি সফর করবেন কিনা তারেক রহমান সেই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল, কারণ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কোনো নিশ্চিত খবর দেয়নি। কিন্তু নর্থ ইস্ট নিউজে উঠে এসেছে তারেকের নয়াদিল্লি সফর। এখন প্রশ্ন, কোন চাপে পড়ল ঢাকা? বলা হচ্ছে এই মাসের অর্থাৎ অগস্টের শেষ দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করতে পারেন। সূত্রে খবর, বাংলাদেশের তরফে নাকি দিল্লিকে জানানো হয়েছে সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনের ওই সময়কালটিতে তারেক রহমানের দিল্লি যাওয়া সম্ভব নয়। সেই কারণে সফরটিকে আগের মাসের শেষ দিকে এগিয়ে নিয়ে আসা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। সেই প্রস্তাব বাস্তবায়নের জন্যই ভারতীয় কর্তৃপক্ষের তৎপরতা শুরু হয়েছে। আর সেই কারণেই ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ছুটে গিয়েছেন দিল্লিতে। এমনকি খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। দিল্লিতে পৌঁছানোর একদিন পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সার্জিও গোর একটি বৈঠকও করেছেন। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ে কূটনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক বৈঠক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যতের দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এর মধ্যে ভারতের কর্মকর্তারা ঢাকা এবং দিল্লিতে এক অস্বাভাবিক ধারাবাহিক বৈঠক করছেন। এক্ষেত্রে শেখ হাসিনা বিষয়ক যে আলোচনা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি দাবি করা হচ্ছে শেখ হাসিনা যেভাবে গিয়েছেন ঠিক তেমন ভাবেই নাকি ঢাকায় ফিরবেন। এখন প্রশ্ন, তাহলে কি সেই জন্যই রয়ের প্রধান সহ কর্মকর্তারা ঢাকা সফর করলেন, যাতে পুরো বিষয়টি মসৃণভাবে হয়? পাশাপাশি শেখ হাসিনা দেশে ফেরার পর কি পরিস্থিতি তৈরি হতে পারে পদ্মা পারে, বা রাজনৈতিক দলগুলোর এই মুহূর্তে কি মনোভাব সেটা বোঝার জন্য ঢাকা সফর? অন্যদিকে পরপর কয়েকটি বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী। তিনি যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে। মনে করা হচ্ছে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতির উপর আলোচনা করার জন্য এই বৈঠক। অন্যদিকে ঢাকা যে অনড় রয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে, তাতে নর্থ ইস্ট নিউজ দাবি করেছে প্রত্যর্পণের বিষয়টি শেষ হয়ে গিয়েছে বলেও তারা মনে করছে। তাহলে কি প্রত্যাবর্তন? আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? এমনকি এটাও বলা হচ্ছে ডিসেম্বরের আগেই নাকি শেখ হাসিনা দেশে ফিরতে পারে। তাহলে কি সেপ্টেম্বরে? যদি তাই হয়ে থাকে তাহলে তো পরিস্থিতি জটিল হতে শুরু করবে। তাই ঢাকাতে এত বৈঠক, তার আগে যাতে পরিস্থিতি বুঝে নেওয়া যায়। যদিও এখন দেখার বিষয় ঢাকা বা নয়াদিল্লির তরফে তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য দেওয়া হয় কিনা। তবে তারেক রহমানের ভারত সফর যে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বা শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বা প্রত্যর্পণের বিষয়টি নির্ভর করছে, সেটাও পরিষ্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। স্বাধীন হলো বালুচিস্তান, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল পাকিস্তান। যে দেশটা নিজেদের প্রদেশকেই সামলাতে পারে না, সেই দেশটি আবার ভারতের দিকে তাকায়। শুধু তাই নয়, বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানকে বিশ্বের ক্যান্সার বলে কটাক্ষ করেছে। এই লজ্জা কোথায় রাখবেন শেহবাজ শরীফ? এত হুমকি ধমকি হুঁশিয়ারি এখন কোথায় গেল? পাকিস্তানের কড়া নিষেধাজ্ঞা এবং প্রশাসনিক চাপ উপেক্ষা করেই 11ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করলো বালুচিস্তান। আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই অঞ্চলটি পাকিস্তানের অংশ হলেও মঙ্গলবার বালুচিস্তানের বিভিন্ন জায়গায় স্বাধীনতার দাবিতে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের খবর সামনে এসেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে বৈষম্য, দমন, পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে তারা সরব ছিল। এমনকি তাদের আন্দোলন প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো। পাকিস্তান আন্দোলনকারীদের জল, খাবার, ইন্টারনেট পরিষেবা সমস্ত কিছু বন্ধ করে দেয়। এই আন্দোলনকারী সংগঠন বালুচ লিবারেশন আর্মি ভারতের সহযোগিতা পর্যন্ত চায়। শেষমেশ তারা স্বাধীনতা পেলেন 11ই আগস্ট, সেই দিন। কিন্তু সেই দিনটিকে বেছে নেওয়ার কারণটা ঠিক কি? স্বাধীনতা দিবস হিসাবে এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক দাবি। বালুচ আন্দোলনকারীদের বক্তব্য, 1947 সালে 11ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের সময় একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাদের দাবি, এই ইতিহাসকে সামনে রেখেই বালুচিস্তানের স্বাধীনতাপন্থীরা 11ই আগস্টকে নিজেদের স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছেন। জানা যায়, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে এক বালুচ নেতা সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন। তার দাবি, বালুচিস্তানকে পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে নয়, স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। তিনি আন্তর্জাতিক মহলের কাছে বালুচ জনগণের প্রতি নৈতিক সমর্থন চেয়েছেন। আর এই নিয়ে বক্তব্য রেখেছেন ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। তিনি বালুচিস্তানের জনগণের ওপর কিভাবে পাকিস্তান দমন পীড়ন চালিয়ে এসেছে এতদিন, কিভাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে, সেই নিয়ে মন্তব্য করেন। শুনুন তার বক্তব্য। मानव अधिकार के हनन जिसका एक पक्ष हम लोगों ने अभी देखा पाकिस्तान में, जो पाकिस्तान अधिकृत कश्मीर में अभी कुछ महीनों में जो वहाँ पर मानवाधिकार का हनन हुआ, जिस प्रकार से लोगों को मारे गए, एक बार फिर से इस बात को उजागर करता है कि मानवाधिकार का जहाँ तक बात आती है और लोगों के उनके मानवाधिकार के पक्ष को सो गारंटी करने की बात आती है, उसमें पाकिस्तान को बहुत कुछ करना है। और हमको लगता है कि जो अभी हाल ही के हिंसा में इतने लोग मारे गए हैं, इस पर अंतर्राष्ट्रीय समुदाय को, पाकिस्तान को जवाबदेही ठहराना चाहिए। এদিনের এই উদযাপনকে ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছিল পাকিস্তানের প্রশাসন। 11ই আগস্টের কর্মসূচি বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জাতির পাশাপাশি 15ই আগস্ট পর্যন্ত 144 ধারা কার্যকর করা হয়। বেশ কিছু এলাকায় ইন্টারনেট এবং মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এত বিধিনিষেধের পরেও বিভিন্ন বাজার এবং জনবহুল এলাকায় বালুচিস্তানের পতাকা দেখা যায়। এখন এই বালুচিস্তানের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কিনা সেটাই দেখা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার জেলবন্দি পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী থাকা এই ক্রিকেটার রাজনীতিবিদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে চরম পরিণতির খবরও সামনে এসেছে। বিভিন্ন গুঞ্জন এবং উদ্বেগ ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। সামাজিক মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়ায় যে আদিয়ালা জেলে ইমরান খানের স্বাস্থ্য চরম অবনতির দিকে যাচ্ছে এবং চরম একাকিত্বে ভুগছেন। ইমরানের পরিবার, বিশেষ করে তার পুত্র কাসিম খান অভিযোগ তোলেন যে দীর্ঘদিন ধরে পিটিআই প্রধানের সঙ্গে তার পরিবার বা আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার স্বাস্থ্যের সঠিক তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ করে তার দল। ইমরান খানের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সমর্থকরা আদিয়ালা জেলের বাইরে জড়ো হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুচিকিৎসা এবং তার সুস্থতার সুনির্দিষ্ট প্রমাণের দাবি জানান। लोग एहतजाज कर रहे हैं, अपने हक के लिए खड़े हैं और इसके अलावा यकीन करें मैंने कुछ नहीं देखा। आप जरा जाए ना, पूरा दिन सड़क के ऊपर या फिरें, और जो वहाँ पे जहाँ हम गए थे तो ये टाइम नहीं मिलता देखने के लिए। हुकूमत और पीपल्स पार्टी के दरमियान इस वक्त कुछ लड़ाई चल रही है, आप क्या समझती हैं कि कुछ पता ये चला? टाइम ज़ाया करने वाली बात है, इन लोगों की बातें भी करना टाइम ज़ाया हो जाता है। जो मैंने देखा है केपी में, लोगों का जुनून, लोगों का जज्बा, और वो लोग तैयार हैं, वो एक तब्दीली चाहते हैं, वो इमरान खान को बाहर चाहते हैं, वो चाहते हैं कि इमरान खान को बाहर निकालें। एक ही डिमांड थी सबकी, एक डिमांड। वो क्यों सड़क पे आ गए थे? ঘটনার গুরুত্ব বুঝে রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক সংস্থাও ইমরান খানের শারীরিক সুরক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করার বিষয়ে বার্তা দেয়।
পিটিআই তোলা সমস্ত অভিযোগ এবং গুঞ্জন খণ্ডন করেছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ। জেল প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে ইমরান খান জেলের ভিতরে সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ রয়েছেন। তিনি নিয়মিত চিকিৎসা তদারকির মধ্যে রয়েছেন এবং তাকে প্রয়োজনীয় সমস্ত সরকারি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর এবং গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা সংক্রান্ত খবরের প্রেক্ষিতে আদিয়ালা জেলে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পর রাওয়ালপিন্ডির এই জেলকে হাই অ্যালার্টে রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইমরান খানের স্বাস্থ্য এবং জেলের ভিতর তার বর্তমান অবস্থা নিয়ে এই বিভ্রান্তিমূলক পাকিস্তান সরকারের সঙ্গে বিরোধী দল পিটিআই এর সংঘাতকে আরও উস্কে দিয়েছে। যদিও জেল প্রশাসন তাকে সম্পূর্ণ সুস্থ দাবি করেছে, তবুও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ না হতে দেওয়ায় ক্ষোভ থামেনি। ইমরান খানের শারীরিক পরিস্থিতির ওপর এখন নজর রাখছে গোটা আন্তর্জাতিক মহল। বাংলাদেশে গিয়েছেন ভারতের বৈদেশিক বিষয় সংক্রান্ত গোয়েন্দা সংস্থার রয়ের প্রধান পরাগ জাইন। তিনি ওই সংস্থার সেক্রেটারির দায়িত্ব পালনের পাশাপাশি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি স্পেশাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এই সফর। রবিবার এয়ার ইন্ডিয়া বিমানে 3 সদস্যের ভারতীয় দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয়। দলের বাকি সদস্যরা হলেন আশ্বিন মুকুন্দ কোটনেস, রাহুল নেডি এবং শৈবাল রায় চৌধুরী। ভারতের প্রতিনিধি দলের এই সফরের কথা কোনো দেশই সরকারিভাবে ঘোষণা করেনি। চলতি বছরের মার্চে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফর করেন। আর এই সফরটি দুই দেশের মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা সহযোগিতা পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তখন ভারতের সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরএস ব্রাহ্মণের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠক এমন সময় হতে যাচ্ছে যখন গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক বৈঠক ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। আবার হাসিনা ইস্যুতে উত্তেজনার মধ্যেই জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে বাড়তি ডিজেল চেয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতের হাই কমিশনার আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে তাকে যোগদানের বিষয়ে ভারত সরকারের আন্তরিক আমন্ত্রণের কথা ফের জানাবেন। এছাড়াও সপরিবারে দ্বিপাক্ষিক সফরে দিল্লি আসার আমন্ত্রণও জানানো হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাতের দিনই ঢাকায় দুই দেশের নিরাপত্তা সুরক্ষা নিয়ে কথা বলবেন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেবার পর ডিজিএফআই প্রধান কায়সারের সফরকে দুই দেশের সম্পর্কের বরফ গলার একটি ইঙ্গিত বলে মনে করা হয়েছিল। জানা যাচ্ছে এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। তবে বিশেষ মাত্রা পেতে চলেছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি। দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরতে চান। অন্যদিকে বাংলাদেশ সরকার এখনো তার প্রত্যর্পণের দাবিতে অনড়। ঢাকার দাবি হলো সাবেক প্রধানমন্ত্রীকে একজন সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ভারতের পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয়। কিন্তু শেখ হাসিনা ভারতের কাছে একজন অতিথি, তিনি পলাতক ব্যক্তি হিসাবে ভারতে আসেননি। বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তি মেনে হস্তান্তর সম্ভব নয়। নয়াদিল্লির তরফে সে কথা একাধিকবার বাংলাদেশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভারত এখন চাইছে শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় বাংলাদেশ সরকারের উচিত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। নয়াদিল্লি এই ব্যাপারে ঢাকার কাছে 3টি বিষয় প্রত্যাশা করে। 1, হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করুক ঢাকা। 2, হাসিনা নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা। আর 3, ফেরার পর তিনি যেন আইন আদালত ন্যায় বিচার পান তার নিশ্চয়তা। মনে করা হচ্ছে এজেন্সি পর্যায়ে আলোচনার পর রাজনৈতিক নেতৃত্বকে গোটা বিষয়টি সম্পর্কে অবহিত করা হবে। ভারতের প্রধানের ঢাকার সফর এমন একটি সময় হচ্ছে যখন পাকিস্তান, চীন এবং তুরস্ক এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নয়া মাত্রা পেতে চলেছে। পাকিস্তান, চীন এবং তুরস্ক সামরিক জোট
গড়ে তুলতে তৎপর। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাকে বলা হয়েছে এই তিন দেশের কোনো একটি আক্রান্ত হলে বাকিরাও আক্রান্ত বলে ধরে নিয়ে যুদ্ধে অংশ নেবে। গত বছর পাকিস্তান প্রথমে সৌদি আরবের সঙ্গে এই বিষয়ে পৃথক চুক্তির স্বাক্ষর করেছে। আর এই সব ঘটনাবলী ভারতের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের কারণ বলে সামরিক এবং কূটনৈতিক মহল মনে করে। পাকিস্তান এবং তুরস্কের সেনা কর্মকর্তাদের ঘন ঘন বাংলাদেশ সফরকেও সন্দেহের চোখে দেখতে নয়াদিল্লি, যেখানে জানা গিয়েছে বৈঠকে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে আরও বিশদ আলোচনার পাশাপাশি গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশের কক্সবাজারের শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও বিপুল সংখ্যায় অনুপ্রবেশ করেছে। ভারত রোহিঙ্গাদের দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলে মনে করছে। ডিজিএফআই প্রধানের দিল্লি সফরের সময় এই বিষয়ে বিশদে কথা হয়েছিল দুই দেশের মধ্যে। আলোচনায় উঠবে ভারতের উত্তর পূর্বের রাজনীতি, নিরাপত্তাও। ঢাকায় পরপর বৈঠক, রহস্য, কৌতূহল, আলোচনা কি হয়নি এই বৈঠকগুলো থেকে? বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে নতুন করে নানা আলোচনা জন্ম দেয়। ঠিক তার পরের দিনই দীনেশ ত্রিবেদী উড়ে গেলেন নয়াদিল্লি, সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বাংলাদেশ নিয়ে যে বৈঠক হলো সেটার বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি ঢাকার বার্তা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছেও দিলেন। কিন্তু নির্দিষ্ট করে কোন বিষয়টির ওপর জোর দেওয়া হলো? ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে এখন তৎপরতা তুঙ্গে, কিন্তু প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যাবর্তন কি ঢাকা মেনে নিল, নাকি ঢাকা নতুন করে কোনো ঘোষণা দিল নয়াদিল্লির উদ্দেশ্যে? সেটা জানানোর জন্যই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাড়াতাড়ি বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী? আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এমনকি জানা যাচ্ছে যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার প্রত্যর্পণের আর্জি জানিয়েছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে। ঠিক তার পরের দিনই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নেপথ্যের তৎপরতা জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু আলোচনার বিষয়বস্তু ঠিক কি? এটা নিয়ে আলোচনা চলছে প্রবলভাবে। এদিকে শুধুমাত্র রাষ্ট্রদূতের তৎপরতা নয়, এর আগে ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা সফরও এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ। পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্যের ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বাংলাদেশের নিরাপত্তা এবং প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে বৈঠক করে। ফলে কূটনৈতিক স্তরের পাশাপাশি নিরাপত্তা এবং গোয়েন্দা স্তরেও দিল্লি ঢাকা যোগাযোগ যে সক্রিয় হয়েছে সেটা স্পষ্ট। এদিকে দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে। সেখানেই নাকি দীনেশ ত্রিবেদীর কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে তারা। সেখানে নাকি দীনেশ ত্রিবেদী আশ্বাসও দিয়েছেন দিল্লির উচ্চ পর্যায়ে এই বিষয়ে তিনি প্রস্তাব রাখবেন। সে প্রস্তাব রাখার বার্তাই দিলেন মোদীর কাছে, নাকি অন্য কোনো বার্তা দেওয়ার জন্য তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন? কারণ দীনেশ ত্রিবেদী নিজেও জানেন যে ভারত কোনোভাবেই প্রত্যর্পণ করাবে না শেখ হাসিনাকে, প্রত্যাবর্তনে রাজি তারা। এমন অনেক প্রশ্ন কিন্তু উঠে আসছে। তবে নতুন খবর, তারেক রহমান নাকি ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেপ্টেম্বরে দিল্লি যেতে পারবেন না, আর সেটা জানিয়েছেন দীনেশ ত্রিবেদীকে। আর সেই বিষয়টি নিয়েই কি নরেন্দ্র মোদীর কাছে বার্তা নিয়ে গেলেন দীনেশ ত্রিবেদী? এটা জানা যাচ্ছে তারেক রহমান যদি দিল্লির থেকে সিগন্যাল পান তাহলে এ মাসের শেষ দিকেই নাকি তিনি দিল্লি সফর করতে পারেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনার ডিসেম্বরে ফেরা বা না ফেরার সমস্তটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমানের এই সফরের ভিত্তিতে। তারেক দিল্লি গেলে তবেই বড় কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। এদিকে তারেক সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এখন দেখার শেষমেশ কি সামনে আসে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।